ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পুরি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বাঘের ঘরে যোগের বাসা। রাজ্যের নাম নন্দনপুর। ছোট্ট রাজ্য। নন্দনপুর রাজ্যের সেনাপতির নাম গম্ভীর সিং। সেনাপতি ভীষণ গম্ভীর, তাই তো লোকে সবাই গম্ভীর সিং বলেই ডাকে। গম্ভীর সিং সেনাপতি হওয়ার পর রাজ্যে আর চুরি ডাকাতি হয় না। চুরি ডাকাতেরা ভয় খেয়ে চুরি করতেই আসে না। একদিন হয় কি, গম্ভীর সিং রাজদরবারে গোফে তা দিতে দিতে বললেন, আমার ভয়ে রাজ্যে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। সব চোররা ভয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে। গম্ভীর সিংয়ের চেহারাও ছিল তেমন সাংঘাতিক। যেমন লম্বা তিনি, তেমনই চওড়া, আর তেমনই ছিল গোফ। সেই গোফে তিনি অনবরত তাই দিতেন। চোরেদের কাছে তিনি ছিলেন একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার। চোর ডাকাতদের জন্য তিনি যেন সাক্ষাৎ যম। গম্ভীর সিং তাই রোজ রোজ দরবারে বড়াই করে বেড়াতেন। বড় চোর তো আর নেই এই রাজ্যে। সব ছিচকে ছিচকে চোররা যা ছিল তারাও তো ভয়ে পালিয়েছে। আমার রাজ্যে রক্ষীরা এখন রাত্রিবেলা পাহারা দেওয়ার বদলে নাক ডেকে ঘুমোয়। এইসব আর অন্য রাজ্যে হয় কি? এগুলো আমার রাজ্যেই সম্ভব। আমার রাজ্যে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেনাপতির এইসব বড়াই শুনে মহারাজা সেও মাথা নেড়ে বললেন, হ্যাঁ তা তো বটেই। মহারাজা তারপর মুচকি হাসি দিলেন। গম্ভীর সিংহের তো চওড়া বুকটা আরো গর্বে ফুলে গিয়ে চওড়া হয়ে যাচ্ছিল। এদিকে সেই রাজ্যের মন্ত্রী মশাই, তিনিও হাসতে হাসতে বললেন, হ্যাঁ সেনাপতি মশাই, আপনার যা চেহারা, একেবারে বাঘের মতো। মাঝে মাঝে তো এই চেহারা দেখে আমরাই ভয় খেয়ে যাই। মন্ত্রী মশাইয়ের কথা শুনে রাজদরবারে সকলে হেসে উঠল। সেনাপতি গম্ভীর সিং, সে তো গর্বে ফুলেই গেছিল। তারপর সে গোঁফে তা দিতে দিতে সবার সাথে হাসছিল। এদিকে আসল কথা হলো, রাজ্য থেকে চোর ডাকাতরা কেউ বিদায় নেয়নি। তারা অবস্থা বুঝে গা ঢাকা দিয়েছিল। চোর ডাকাতের দলের এক দুজন রাজদরবারেও ছিল। তারা সবকিছু পর্যবেক্ষণ করে দেখছিল। চোরের দলের সর্দার পুটিরাম, যেমন চালাক তেমনই সুন্দর দেখতে। সে শুধু সুযোগ খুঁজছিল কিভাবে জব্দ করা যায় ওই সেনাপতিকে। পুটিরাম ছদ্মবেশে রাজদরবারে বসেছিল। অবস্থা বুঝে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেটাই সে মনে মনে ফোন দিয়ে এঁটে ভাবছিল। পুটিরাম যে ছদ্মবেশে রাজমহলেই আছে, রাজার সাথেই থাকছে, রাজারই দরবারে কাজ করছে, সাধারণ মানুষের মতোই ঘুরছে, সেটা কেউ বুঝতে পারেনি। পুটিরাম সেই দিনও রাজসভাতেই ছিল। সে সবার কথাগুলো শুধু শুনছিল। সেই মুহূর্তে যখন মন্ত্রী, রাজামশাই আর সেনাপতি সকলের সাথে হাসাহাসি করছিল, পুটিরামও সেই স্থানেই ছিল। সমস্ত কথা শেষ হওয়ার পর, সবকিছু শোনার পর পুটিরাম বলল মুচকি হেসে, চোর নেই বলে কি ভবিষ্যতে চুরি হবে না? কি হবে ভবিষ্যতে সেটা তো আর বলা যায় না। তাছাড়া বাঘের ঘরে যোগের বাসা হওয়া খুব আশ্চর্যের কিছু নয়। সেনাপতি ভুরু কুঁচকে বলল, তার মানে? পুটিরামও মুচকি এসে বলল, মানে আর কিছুই নয়, এমনি বলছিলাম। পুটিরাম চোরদের সর্দার, কিন্তু তবুও সে শুধু রাজার দরবারে কর্মচারী হিসেবে ছদ্মবেশে তাকে কাজ করে সেটা নয়। সে কিন্তু অন্য এক জায়গাতেও ছদ্মবেশে থাকে, তা কিন্তু কেউ জানে না। পুটিরামের চুরি করা সব সম্পত্তি নিয়ে নন্দনপুরের কাছাকাছি গণেশপুর আছে এক গ্রাম। সেই গ্রামে বণিক সেজে সে সেখানে বাস করে। কিছুদিন বণিক সেজে থাকে, কিছুদিন রাজার দরবারে থাকে, আবার কখনো চোরেদের সর্দার, লুটপাট চালায়। সময় বুঝে সে নিজের রূপ দেখায়, সময় বুঝেই সুযোগ পেয়ে সে কাজ করে। তবে এত কিছু ছদ্মবেশে ঘুরে ঘুরে করলেও তার আসল ব্যবসাটা ছিল চুরির ব্যবসা। সে আসলে ছিল চোরেদের সর্দার। পুটিরাম সত্যি সত্যি দিন সুযোগ পেয়ে গেল। নন্দনপুরে আবার অসম্ভব রকমের চুরি শুরু হয়ে গেল। চুরির কুলকিনারা করতে না পেরে সেনাপতি সে তো তেলে বেগুনে জ্বলে উঠছিল। রোজই ৩-৪টে করে চুরির খবর পাওয়া যাচ্ছিল। চুরির পদ্ধতিগুলিও ছিল অভিনব।
কিভাবে চুরি হচ্ছে, কি করে আটকানো হবে, তা কিছুই বুঝতে পারছিল না সেনাপতি। মন্ত্রীমশাই সেদিন রাজদরবারে বসে সেনাপতিকে বললেন, চোরগুলো আর আপনাকে ভয় করছে না। তখন আর সেনাপতি, মানে গম্ভীর সিং, সে আর কি বলবে, সে কিছুই কথা বলল না, শুধু রাগে জ্বলতে জ্বলতে মুখে শব্দ করল, ছদ্মবেশী পুটিরাম রাজামশাইকে বললেন, চুরি বন্ধ করতে না পারলে রাজ্যে প্রচুর লোকের সম্পত্তি লুট হয়ে যাবে, বিশাল মুশকিল। রক্ষী বাহিনীরা রাতে পাহারা দিচ্ছে না বলে মনে হয় এই ঘটনা ঘটছে। আজ থেকেই পাহারা দেওয়া শুরু করতে হবে। পাহারা দিচ্ছে না ঘুমোচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে। রাজামশাই খুব বেচারা লোক ছিলেন। পুটিরামের অভিযোগ শুনে তিনি সেনাপতির দিকে তাকিয়ে বললেন, ভালো নয়, ভালো নয়, এই চুরি বন্ধ করুন, নইলে প্রজাদের কাছে লজ্জায় মুখ দেখানো যাবে না। সেনাপতি তখন রাজামশাইকে উত্তরে বললেন, আপনি কিছু ভাববেন না, আমি অবশ্যই চোরেদেরকে সাংঘাতিক শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আর সৈন্যদের আমি হুকুম দিচ্ছি, রক্ষীদের ঘুমন্ত অবস্থায় দেখা গেলে তাদের নাক কেটে নেওয়া হবে। রাজামশাই গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, কিন্তু চুরি অনেক হলেও আজ পর্যন্ত একটা চোর কেন ধরা পড়ল না? মন্ত্রীমশাই মুচকি হেসে বললেন, সেনাপতি মশায়ের রক্ষী বাহিনী অবশ্য একজন নিরীহ ভিখিরি ধরে এনেছিল, কিন্তু চুরি অপরাধের কোনো প্রমাণই তারা করতে পারেনি। সেনাপতি মশাই চুপ করে বসে রইলেন। আবহাওয়া খারাপ, এই সময় তাকে ব্যাঙেও লাথি মারবে। সেনাপতি মশাইয়ের সেই প্রতাপ আর নেই। রক্ষী বাহিনীর লোকেরা তাকে দেখে আর সেই ভয়টা খায় না। এখন কিছু কিছু লোক মুচকি হেসেও কথা বলে। বলা বাহুল্য, সেনাপতি মশাইয়ের গিন্নিও সেনাপতি মশাইকে ঠাট্টা করেন, কারণ কিছুদিন আগেই তো তার নিজের বাড়িতেই দুবার চুরি হয়ে গেছে। সেনাপতি মশাইয়ের গিন্নি বলেন, তোমাকে নিয়ে চোরেরাও এরপর ঠাট্টা তামাশা করতে শুরু করবে। অথচ কত বড় বড় কথা বলতে, তোমায় দেখে নাকি সব চোরেরা ভয়ে পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। ওই জন্যই তো বলে, অতিবার ভালো নয়, অতিবার ভালো নয়, চড়ে পড়ে যাবে, অতি ছোট হলে যে ছাগলে মুড়ে খাবে। সেনাপতি মশাইয়ের গিন্নির এইসব ঠাট্টা তামাশাগুলো সব্বাই জানে। গিন্নির ঠাট্টা তামাশাগুলো আর ভালো লাগে না সেনাপতি মশাইয়ের। এখন সবাই তাকে দেখে কেমন হাসাহাসি করে। তিনি নিজেও আজকাল ঘোড়ায় চড়ে টহল দেন, রক্ষী বাহিনীও পাহারায় ব্যস্ত থাকে, অথচ তার মধ্যেই চুরি হয়ে যাচ্ছে। দিনে চিন্তা, রাতে ঘুম নেই। সেনাপতি মশাইয়ের বিরাট অবস্থা খারাপ। তার আর সেই জৌলুস নেই। সেনাপতি মশাইয়ের গোঁফে তা দেওয়ারও আর সময় নেই। সে গোঁফে তা দিতেও এখন ভুলে যায়। আগের মতো আর তেমন হুম্বিতম্বিটাও নেই। মাঝে মাঝে শুধু বলেন, বা চোরেদেরকে ধরে দেখি, বা ধরতে পারলে এমন শিক্ষা দেব না। একদিন হয় কি, মন্ত্রীমশাই দরবারে এসে বললেন, মহারাজা, সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই বললেন, কি হয়েছে? মন্ত্রী বললেন, কাল রাত্রে আমার বাড়িতে চুরি হয়েছে। আমার এতদিনের সঞ্চয় সব লুট হয়ে গেছে। রাজামশাই তখন মাথায় হাত দিয়ে বললেন, কি বলছো মন্ত্রী? এ তো ভীষণ ভাবনার কথা। তোমার বাড়িতে চুরি হয়েছে? রাজ্যের মন্ত্রীর বাড়িতে চুরি হয়ে গেল? রাজার মাথায় হাত। এরপর তিনি কি করবেন সারাদিন তিনি চিন্তা করলেন। পরের দিন সকালবেলা তিনি উঠে শুনতে পেলেন, সেদিন রাতে নাকি রাজবাড়িতেই চুরি হয়ে গেছে। সবাই ছোটাছুটি করছিল। দারোয়ানরা এসে খবর দিল, মহারাজা, রাজবাড়ির একটি কক্ষ থেকে জিনিসপত্র লুটপাট হয়ে গেছে। রাজা এরপর আর সহ্য করতে পারছিলেন না। মন্ত্রীর বাড়িতে চুরি হওয়ার খবরটা তিনি কালই শুনেছিলেন। এত সাহস! রাজবাড়িতে চোরেরা এসে ঢুকে চুরি করে যায়? এত পাহারাদার, এত রক্ষী, তবু কি শেষ রক্ষা করা গেল না? সেনাপতি মশাইকে দরবারে ডাকা হলো। দরবারে এসে তিনি সব শুনে বললেন, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র হচ্ছে। মন্ত্রীমশাই বললেন, এমন করে কথা বলছেন কেন? আপনি সেনাপতি। সেনাপতির যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের কি উপায় হবে? আপনি ষড়যন্ত্র না বলে এর প্রতিকার করার ব্যবস্থা করুন। সেনাপতি তখন বললেন, হ্যাঁ, করবই তো। আমি থাকতে চোরেরা এই রাজ্যে চোরেদের মুলুক বানাতে পারবে না, এ আমি সহ্য করব না।
সেনাপতি মশাই ক্রোধে অস্থির হয়ে একটা তরোয়াল বার করলেন, আর তারপর চোরদের উদ্দেশ্যে তিনি এদিক থেকে ওদিক ছোটাছুটি করতে লাগলেন। সেনাপতি বেরিয়ে যাওয়ার পর মন্ত্রীমশাই রাজাকে বললেন, মহারাজ, আর শুধু সেনাপতি মশাইয়ের ওপর ভরসা করে থাকা যাবে না। অবশ্য ওকে দোষও দেওয়া যায় না, উনি চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। তবু আমার মনে হয় বিদেশ থেকে একজন কোনো পণ্ডিত লোক আনা দরকার, যে এই ব্যাপারটা দেখবে, শুনবে, বুঝবে এবং সমস্যাটি সমাধান করবে। কোনো বিশেষ পণ্ডিত ছাড়া এই চোর ধরা সম্ভব নয়। যার তীক্ষ্ণ বুদ্ধি আছে সেই পারবে চোর ধরতে। রাজামশাই বললেন, মন্ত্রী, তোমার কথা আমার খুব ভালো লেগেছে। বিদেশ থেকে আমি একজন বিশাল বড় পণ্ডিতকে ডাকব, যার সর্বসেরা বুদ্ধি রয়েছে, যার মাথায় তীক্ষ্ণতা প্রচুর, যে মুহূর্তের মধ্যে চোরকে ধরার ফন্দি বার করতে পারবে। মন্ত্রী এরপর বিদেশের বিভিন্ন দেশে খোঁজ নিতে থাকলেন, কে এমন পণ্ডিত আছে যে চোরেদের ধরে দিতে পারবে। তারপর খবর পেয়ে তিনি শুনলেন প্রবীর কুমারের কথা। সে নাকি বিশাল বড় পণ্ডিত। তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বড় বড় সমস্যাকে সে কয়েক মুহূর্তের মধ্যেই খুবই সহজ সরলভাবে সমাধান করে দেয়। তাই জন্যেই প্রবীর কুমারকেই নিয়ে আসা হলো এই রাজ্যে। কিন্তু রাজ্যে তিনি ছদ্মবেশে এলেন। কাউকে সেই কথাটা জানালেন না যে তিনি বিশাল বড় পণ্ডিত। কথাটি শুধু মন্ত্রী জানতেন। প্রথমেই প্রবীর কুমার নিজের আসল পরিচয় লুকিয়ে সাধারণ রূপে ছদ্মবেশে ঘুরতে লাগলেন সেই রাজ্যের চারিদিকে। প্রবীর কুমার ছদ্মবেশে অবশ্য রাজদরবারেও আসে। সে সেনাপতিকে দেখতে পায়। সেনাপতির অগোচরেই তাকে কড়া নজরে রাখে। জানাজানি করতে দিতে পারে না সে, আর জানলেও সেনাপতি মশাই দুঃখ পাবেন। তাই জন্যেই মন্ত্রী মশাই ছাড়া তার ছদ্মবেশের কথা কেউ জানে না। সবাই তার সন্দেহের তালিকায় ছিল। সবাইকেই তিনি কড়া নজরে যাতে দেখতে পারেন, লক্ষ্য করতে পারেন, তাই জন্যেই তো ছদ্মবেশে আসা। তাই তিনি বিষয়টা খুবই গোপনীয় রেখেছিলেন। প্রবীর কুমার বললেন, আমি অনেক সূত্র খুঁজে পেয়েছি, আশা করি 2-1 দিনের মধ্যে চোর ধরতে পারব। মন্ত্রীমশাই তা শুনে খুবই খুশি হলেন। পরের দিন অবশ্য একটা অঘটন ঘটল। মন্ত্রীমশাই রাজামশাই দরবারে উপস্থিত ছিলেন। সেনাপতি মশাই গোফে তা দিতে দিতে দরবারে ঢুকলেন। বললেন, একটা চোরকে পাকড়াও করে এনেছি। লোকটা কয়েকদিন আগেই আমার বাড়ির আশেপাশে সন্দেহজনক অবস্থায় ঘুরছিল। একটু পরই সেনাপতি রক্ষী বাহিনী ধরে আনলো চোরকে। রাজসভায় এনে তাকে যখন উপস্থিত করা হলো, মন্ত্রিত্ব মাথায় হাত। তিনি দেখলেন, এ কি, এ তো প্রবীর কুমার। মন্ত্রীমশাই তাকে দেখে অবাক হলেন। তিনি মহা বিপদে পড়লেন। সেনাপতি শেষে প্রবীর কুমারকে ধরে আনলো সন্দেহ করে, চোর ভেবে। এরপর আর কি, রাজামশাইকে মন্ত্রী সব খুলে বলতে বাধ্য হলেন। রাজামশাই প্রবীর কুমারকে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিলেন। তাতে সেনাপতি গম্ভীর সিং অবশ্য খুবই ক্রুদ্ধ হয়েছিলেন। এতদিন পর একজনকে সন্দেহ করে ধরা হলো, তাকেও আবার ছেড়ে দিতে হলো। অবশ্য প্রবীর কুমারের প্রকৃত পরিচয় তখন তিনি কাউকে বলেননি। সেনাপতি এত রেগেছিলেন, তিনি এত রাগে গিরগির করছিলেন। মন্ত্রীমশাই ভাবলেন, না, এরপর সেনাপতিকে ব্যাপারটা জানাতেই হবে, না হলে ওর রাগ থামানো যাবে না। শেষে গম্ভীর সিংকে ডেকে মন্ত্রী সব কথা তার কানে কানে বলে দিল। সেনাপতি তখন খুবই লজ্জিত হলেন যে প্রবীর কুমার এই রাজ্যের অতিথি, আমাদের এই সমস্যার সমাধানের জন্য তিনি এসেছেন, আর তাকেই কিনা চোর ভেবে তিনি ধরে এনেছিলেন। এরপর আর কি, প্রবীর কুমারের পরিচয় পেয়ে শান্ত হলেন সেনাপতি। প্রবীর কুমারের পরিচয় তো তখন রাজামশাই, মন্ত্রী আর সেনাপতি তিনজন জেনেই গেছিল। প্রবীর কুমার তখন বললেন, চোর ধরতে হলে আমার সঙ্গে সৈন্য নিয়ে এক্ষুনি চলুন। রাজা, মন্ত্রী, সেনাপতি সকলেই সৈন্য নিয়ে প্রবীর কুমারকে অনুসরণ করতে লাগল। এ কি, যে সেনাপতির বাড়ি! তারা যেখানে এসে থমকে দাঁড়ালো সেটা ছিল সেনাপতির বাড়ি। প্রবীর কুমার বললেন, এই বাড়ির চারপাশ ঘিরে রাখতে হবে, তবেই চোরকে পাওয়া সম্ভব। সেনাপতি তখন বললেন, তার মানে আমার বাড়ি ঘেরাও করা, এটার মানেটা কি?
প্রবীর কুমার তখন হেসে বললেন, বাঘের ঘরেই যোগের বাসা হয়। প্রবীর কুমারের কথায় সত্য প্রমাণিত হল। অবশ্য সেনাপতি মশাইয়ের কোনো দোষ ছিল না। তিনি নিজেও জানতেন না যে ওই বাড়িতেই চোরের আড্ডাখানা। তারই শালক শ্রীমান সোহন সিং চোর সর্দার পুটিরামের সঙ্গে যোগাযোগে থাকত। সবকিছু খবর পুটিরামকে বলতো, আর রাজ্য জুড়ে চুরি চালাত। চুরি ব্যবসা করত পুটিরাম আর সেনাপতি মশাইয়ের শালক সোহন সিং। সেনাপতি মশাই চোর ধরার জন্য প্রতিটি বাড়িতে তল্লাশি নিয়েছেন, কিন্তু নিজের বাড়িতে তল্লাশি নেয়ার প্রয়োজন বোধ করেননি। অথচ তার বাড়িতেই চোরেদের আড্ডাখানা। পুটিরাম সোহন সিংয়ের অন্যতম বিশেষ বন্ধু। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, সোহন সিংয়ের চেহারাটাও অনেকটা গম্ভীর সিংহের মতোই দেখতে। সেনাপতি গম্ভীর সিং যখন রাতের বেলা নিজের বাড়িতে বিশ্রাম গ্রহণ করতেন, তখনই সোহন সিং গম্ভীর সিংহের পোশাক পরে বাইরে বেরিয়ে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন এবং রক্ষীদের সেখান থেকে সরিয়ে দিতেন। আর সেই সুযোগেই পুটিরাম যেত চুরি করতে। রক্ষীদের সরানো হতো বলে সেই জায়গায় চুরি করা অনেক সহজ হয়ে যেত। দল বল নিয়ে পুটিরাম চুরি করতে যেত। সেখানে রক্ষীরা পাহারা দিত না। সেনাপতির আদেশ ভেবে তারা সরে যেত, কিন্তু আসলে সেনাপতি মশাই তখন বাড়িতে ঘুমোতেন। আর গম্ভীর সিংহের পোশাক পরে সোহন সিং তার শালক রক্ষীদের বিভিন্ন রকম আদেশ দিয়ে তাদের সেই চুরির জায়গা থেকে সরিয়ে দিত। ফলে সেই জায়গায় পুটিরামের চুরি করতে অনেক সুবিধে হতো। পুটিরামের সঙ্গে এক প্রকার চুক্তিতেই ছিল সোহন সিং। দুজনেই লাভটা ভাগাভাগি করে নিত। সোহন সিংয়েরও লাভ হতো, পুটিরামেরও চুরি করতে সুবিধে হতো। চোরাই মাল সব নিয়ে এসে কখনো কখনো সোহন সিং সেনাপতির বাড়িতেই জমা করত। সেনাপতি মশাইয়ের বাড়িতেও তো দুবার চুরি হয়েছিল। বাড়ির একাংশ থেকে অপরাংশে চোরাই মাল নিয়ে গিয়ে জমা করত তার শালক সোহন সিং। সেনাপতি মশাই নিজের শালকের এই আচরণে খুবই লজ্জিত হলেন। তিনি গোফে তা দিয়ে বললেন, আমার আগে বোঝা উচিত ছিল বাইরের চোর কোনো মতেই এতটা সাহস করবে না। মন্ত্রীমশাই মুচকি এসে বললেন, শেষে বাঘের ঘরেই যোগের বাসা। এদিকে গোবেচারী রাজামশাই, তিনি তো এত সব ব্যাপার থেকে হতবাক। খোদ সেনাপতির শালক যে চোরদেরকে এত সাহায্য করে তা ভাবা যায়। আর পুটিরাম, সে তো রাজদরবারেই কর্মচারী হিসেবে থাকত। কি ভয়ানক ব্যাপার! রাজামশাইয়ের তো মাথায় হাত। যাই হোক, প্রবীর কুমারকে রাজামশাই অনেক ধন্যবাদ দিলেন, কারণ রাজামশাইয়ের এত বড় সমস্যার সমাধান তো সেই করে দিল। সেনাপতি মশাই এরপর ঘরের ভেতর থেকে শালককে ধরে নিয়ে এসে নিজেই কারাগারে বন্দি করলেন। রাজদরবারের কারাগারে তাকে বন্দি করে রাখা হলো, উপযুক্ত শাস্তিও দেয়া হলো। আর পুটিরাম, তাকেও সুযোগ বুঝে ধরে আনলো প্রবীর কুমার। তাকেও কারাগারে বন্দি করা হলো। এরপর কি সব সমস্যার সমাধান করে তারপর প্রবীর কুমার তার নিজের দেশে ফিরে গেল। মহারাজ প্রচুর ধনসম্পত্তি উপহার হিসেবে প্রবীর কুমারকে দিলেন। মন্ত্রীমশাইয়ের সঠিক লোক খুঁজে আনাতেও রাজামশাই খুবই সন্তুষ্ট ছিলেন। তাই জন্য তারও হাত আর খালি রাখলেন না রাজামশাই। সবাই খুব সুখে শান্তিতে এরপর থাকতে শুরু করল। আর চোর নিয়ে কোনো অশান্তি ছিল না। চোরেরাও আর সেই রাজ্যে আসার সাহস দেখাত না।